শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বড় জয় পেতে যাচ্ছে ফিলিস্তিন। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপেই বড় ধাক্কার মুখোমুখি হল ভারত। অন্যদিকে রয়েছে রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 4। এরপরে রয়েছে রাশিয়ার মোকাবেলায় ন্যাটোকে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে এস্তোনিয়া। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে IAEA কে সহযোগিতা করবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অবশেষে বড় জয় পেল ফিলিস্তিন। ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে যুক্তরাজ্য। আজ বিকেলের দিকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন। স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে সেটা গত জুলাইয়ে ঘোষণা করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল আগামী সেপ্টেম্বর মাসে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনের চুক্তি না করে, তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতির বদলে সমালোচনা করেছে তেল আভিভ। বিষয়টি সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার এবং বেশ কিছু রক্ষণশীল ব্যক্তিরা। এর আগে সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করবে। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, লুক্সেমবার্গ এবং এই অনুযায়ী দেশগুলো প্রস্তুতিও নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপেই বড় ধাক্কার মুখোমুখি ভারত। দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত। শুক্রবার দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়েছে এখন থেকে যুক্তরাষ্ট্র দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে বাড়তি $1 লাখ গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,21,70,000 টাকা। যুক্তরাষ্ট্রের এই ভিসা H-1B ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। এই ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতি বছর দেশটিতে পাড়ি জমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন হঠাৎ এই নীতিগত পরিবর্তনের ফলে পরিবারগুলোর মধ্যে গভীর বিঘ্ন ঘটতে পারে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধান আশা প্রকাশ করা হয়েছে। ভারত জানিয়েছে নতুন নীতির নতুন প্রভাব বিশ্লেষণ করছে কেন্দ্রীয় সরকার। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন এই $1 লাখ ফি শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমান ভিসাধারী বা নবায়নের জন্য এই ফি কার্যকর হবে না। আল জাজিরা জানিয়েছে H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিদেশি দক্ষ পেশাজীবীদের, বিশেষ করে বিজ্ঞানী, প্রকৌশলী, সফটওয়্যার প্রোগ্রামারদের কাজের জন্য 3 বছরের জন্য ভিসা দিয়ে আনে, যা 6 বছর পর্যন্ত বাড়ানো যায়। 2024 সালে H-1B ভিসা পাওয়ার মধ্যেই ভারতীয়রাই ছিল সর্বাধিক। দেশটির নাগরিকরা মোট আবেদনকারীর 71% ছিলেন। এদিকে রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 4 জন। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার 21 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে স্থানীয় গভর্নর ফেদোরচেভ। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকেতে লিখেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শত্রুপক্ষ রাতের ড্রোন হামলায় আমরা 4 জনকে হারিয়েছি। এটি আমাদের সবার জন্যই এক অপূরণীয় ক্ষতি। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর ও সমবেদনা জানাচ্ছি। গভর্নর আরও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আঞ্চলিক সরকার ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব সহায়তা, আর্থিক সহায়তাও দেওয়া হবে। তিনি বলেন এই হামলায় একজন আহত হয়েছেন। তার সুস্থতার জন্য আমাদের সেরা চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে রাশিয়াকে মোকাবেলায় ন্যাটোকে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে এস্তোনিয়া। রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় সামরিক জোট ন্যাটোকে জরুরি বৈঠক বসার আহ্বান জানিয়েছে এই দেশটি। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী স্টিফান মিখাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার 20 সেপ্টেম্বর জানিয়েছেন এই অনুপ্রবেশ সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি এবং তা দ্রুত ন্যাটোর আলোচনার প্রয়োজন। ন্যাটো সদর দপ্তরের বরাত দিয়ে জার্মান গণমাধ্যম নিশ্চিত করেছে আগামী সোমবার বা মঙ্গলবার সদস্য রাষ্ট্রগুলো এই বিষয়ে বৈঠকে বসবে।
ন্যাটো চুক্তির আর্টিকেল 4 অনুযায়ী এস্তোনিয়া এই বৈঠকের আবেদন করছে বলে জানা যাচ্ছে। ন্যাটো চুক্তির আর্টিকেল 4 অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র নিরাপত্তা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে দেশটি ন্যাটো এবং অন্যান্য সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার আহ্বান জানাতে পারেন। এটি সরাসরি সামরিক প্রতিরক্ষা কার্যক্রম নয়, বরং যৌথ ও নিরাপত্তা এবং কূটনৈতিক প্রতিক্রিয়া। ন্যাটোর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট 8 বার এই ধারা ব্যবহার করা হয়েছে এই বৈঠকে। সর্বশেষ গত সপ্তাহে পোল্যান্ড একই অনুরোধ করেছিল, তবে এই ধারায় বৈঠক হয়নি। এর আগে 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের দিন ন্যাটো এই ধারায় বৈঠক ডেকেছিল। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগর হয়ে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এস্তোনিয়ার আকাশসীমা প্রায় 12 মিনিট অবস্থান করে। রাশিয়া এস্তোনিয়ার আকাশ ব্যবহারের পূর্বে কোনো সংকেত পাঠায়নি। ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, ন্যাটো এই ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। আগামী সপ্তাহে জরুরি বৈঠক আহ্বান করা হবে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আকাশসীমা লঙ্ঘন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই ঘটনাকে ইউরোপ এবং ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সংগঠিত অভিযানের অংশ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমাদের এই সংগঠন এখনই সংগঠিত না হলে রাশিয়ার কাছে কেউই নিরাপদ নয়। এস্তোনিয়ার ঘটনার পরপরই গতকাল শুক্রবার পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী অভিযোগ করেছে, দুটি দেশ যুদ্ধবিমান বাল্টিক সাগরে অবস্থিত পোল্যান্ডের অরলেন পেল্টো বাল্টিক নামে তেল উত্তোলন প্ল্যাটফর্মের নিরাপত্তা অঞ্চলে প্রবেশ করে। বিমান দুটি একদম নিচু দিয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে যায়। জার্মান গণমাধ্যম বিশ্লেষকরা বলেছেন, এস্তোনিয়া ও পোল্যান্ডের সাম্প্রতিক অভিযোগগুলো ন্যাটোর পূর্ব সীমান্তে রাশিয়ার সঙ্গে উত্তেজনার নতুন মাত্রা তৈরি করেছে। এস্তোনিয়ার আর্টিকেল 4 আবেদনকে ঘিরে আগামী সপ্তাহের বৈঠক ন্যাটো রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ উত্তাপের বড় ইঙ্গিত বহন করতে পারে। জার্মানির সামরিক বিশ্লেষক কার্লো মাসালা বলেন, বর্তমান ঘটনায় মনে করা হচ্ছে রাশিয়াই ন্যাটোকে চালাচ্ছে, কেননা রাশিয়ার এত কিছু করার পরও দেশটির বিরুদ্ধে ন্যাটোর কোনো সরাসরি প্রতিক্রিয়া দেখতে পারছে না। এদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে IAEA-কে সহযোগিতা করবে না ইরান। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করবে বলে সতর্ক করেছে ইরান। শনিবার 20শে সেপ্টেম্বর দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার কাউন্সিল এক বিবৃতিতে এই কথা বলেছেন। বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছেন, জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা যদি আবার কার্যকর হয়, তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা কার্যত স্থগিত হয়ে যাবে। গত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য 30 দিনের প্রক্রিয়া শুরু করেছে। তাদের অভিযোগ, তেহরান 2013 সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত মানছে না। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে। নিরাপত্তা পরিষদ শুক্রবার স্থায়ীভাবে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, স্ন্যাপব্যাকের মাধ্যমে তারা পথ রুদ্ধ করতে চেষ্টা করে, কিন্তু মস্তিষ্ক ও চিন্তাশক্তি নতুন পথ তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না। তারা নাতানজ কিংবা ফেডরোকের আঘাত করতেই পারে, যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোনে করেছিল, কিন্তু তারা জানে না যে নাতানজ মানুষেরাই গড়েছিল এবং আবারও গড়বে। তিনি বলেন, আমরা কখনোই অতিরিক্ত দাবির মুখে আত্মসমর্পণ করব না, কারণ পরিস্থিতি পরিবর্তনের শক্তি আমাদের হাতে রয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ইরান IAEA জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ কয়েকটি স্থানে পুনরায় পরিদর্শন চালানোর বিষয়ে তারা সমঝোতায় পৌঁছেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, স্ন্যাপব্যাক প্রক্রিয়া কার্যকর হলে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণে নিষেধাজ্ঞা, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, বৈশ্বিক সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।